বডি ওয়েট, এটা হচ্ছে আজকের লেসন। বডি ওয়েট মানে কি? বডি ওয়েট একটা সংখ্যা, জাস্ট একটা নাম্বার। এই নাম্বারটা স্কেলে মাপা যায়, ওজন মেশিনে বডি ওয়েটটা মাপা যায়। এই বডি ওয়েটটা চেঞ্জ হতে থাকে। অনেকেই বলে যে অনেক দিন হয়ে গেছে আমার ওজনটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এক জায়গায় দাঁড়িয়ে নেই। 200 গ্রাম 300 গ্রাম কমছে বাড়ছে, লং রানে তোমার মনে হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এরকম হতে পারে মানডে তোমার 60 কেজি আছে, টুইসডে 60.1 হয়েছে, তারপরের দিন 59.9 হয়েছে, আবার তারপরের দিন 60 হয়েছে। সেম ওয়েট দিনের পর দিন দেখাচ্ছে। এটা নর্মালি হয় না, একটু বাড়তে কমতে থাকে। এবারে তুমি যদি মাথায় ভেবে নাও একই ওয়েটটা আছে, তাহলে সংখ্যাটা ঠিক করে জাজ হচ্ছে না, একই ওয়েটটা থাকছে না তোমার। সেই জায়গাটাও তো তোমাকে দেখতে হবে যে কমছে বাড়ছে ওজনটা। এবারে নেক্সট জায়গাটা হচ্ছে মানসিকতা। বেশিরভাগ মানুষই মনে করে আমি রোগা আছি মানে সুস্থ আছি, বা কোনো একটা মানুষ রোগা আছে মানে কি ভালো আছি কি সুস্থ আছি। এটা একটা বড় ভুল, কারণ রোগা থাকাটাই সুস্থ থাকা না। প্রচুর রোগা মানুষের ফ্যাটি লিভার থাকে, ফ্যাটি প্যানক্রিয়াস থাকে, হার্টের প্রবলেম থাকে, আরো অজস্র প্রবলেম থাকে, হাই ব্লাড সুগার থাকে। তাই রোগা থাকার সাথে সুস্থ থাকার সম্পর্ক নেই। সুস্থ থাকার সাথে সম্পর্ক হচ্ছে অন্য প্যারামিটার গুলোর। তোমার মেটাবলিজম কিরম আছে, তোমার শরীরটা কিভাবে ফাংশন করছে, তোমার কতটা জোর আছে শরীরে, তুমি হাঁটা চলা সোজা করতে পারো কিনা, তুমি ব্যালেন্সে আছো কিনা। অনেক মানুষই আছে ধুপধাপ পড়ে যায়, ব্যালেন্স ঠিক নেই তার। তোমার সমস্ত জিনিসটা ঠিকঠাক আছে কিনা, সেটা হচ্ছে তোমার সুস্থতার টেস্ট। তোমার ওজন কম আছে তা কখনোই তোমার সুস্থতার চাবিকাঠি না, হতে পারে না সেটা। তাই এই জায়গাটা মাথা থেকে বার করে দাও যে রোগা হওয়া মানে সুস্থ হওয়া, মোটা হওয়া মানে অসুস্থ হওয়া না। ওটা হচ্ছে ওজন মেশিনে দেখা যায় ওজন, শরীরের ওজন। এবারে বলো তো, এরকম কোনো লোক আছে যার ওজনটা বেড়ে গেছে দেখে স্ট্রেসে এসে যায়নি? যে ঠিক আছে ওজন বেড়েছে বেড়েছে, আমার তো জীবনযাপনটা আমি ঠিক করছি, আমি তো জাঙ্ক ফুড খাচ্ছি না, আমি ঠিক টাইমে ঘুমাচ্ছি, আমি ডেইলি মুভমেন্টস করি, আমি ক্যালোরি মেজার করে নিউট্রিশন ব্যালেন্স করে খাবার খাই, ওজন বেড়ে গেছে বেড়ে গেছে। এটা কজন ভাবে? উল্টোটা অনেক বেশি লোক ভাবে যে বাবা ওজনটা আবার বেড়ে গেল। মানে পুরো ফোকাসটা হচ্ছে ওজন মেশিনে। তাই ওজনটা কেন বাড়ছে সেটা জানাটা খুব দরকার। এটা লেসন 1 এর ভিডিও, মানে যখনই তুমি এই প্রোগ্রামটা জয়েন করছো প্রথম এই ভিডিওটা পাচ্ছ। তারপরেও কিন্তু একই ভাবনাটা থাকে, এই এত কিছু জানবে যে আজকে, তারপরেও ওজনটা বেড়ে গেলে সেই স্ট্রেসটা এসেই যায়। তার মানে কি থটসটা ঠিক করে কাজ করছে না, চোখটাই শুধু দেখছে ওজনটা আর ভাবছে ওজন বেড়ে গেল, বাকি জিনিসগুলো মাথায় আসছে না। তখন এই বাকি জিনিসগুলো মাথায় ঢোকাবার জন্যই আমি বেশি ইম্পর্টেন্স দিই। যেটা দেখছো সেটা না, যেটা বুঝছো সেটা বেশি জরুরি। এবারে আসি, এই যে ওজনটা দেখছো ওজন মেশিনে, এটা তোমার শরীরের ওজন। শরীরের কিসের কিসের ওজন? প্রথম হচ্ছে অবভিয়াসলি চর্বির ওজন, বডি ফ্যাট, ফ্যাট সেল যেগুলো হয়। তারপরে হচ্ছে মাংস পেশির ওজন, যেটা দুর্ভাগ্য আমাদের ভারতীয়দের খুব কম থাকে, কারণ ভারতীয়রা প্রোটিন খুব কম খায়। এই মাংস পেশির ওজনটা অ্যাকচুয়ালি বেশি হওয়ার দরকার। এই ওজনটা বেশি হলে চর্বির ওজনটা অটোমেটিক্যালি কম হবে। হাড়ের ওজন, অনেকেই মনে করে আমার হাড়ের ওজন তো খুব বেশি তাই আমার ওজনটা বেশি। একটা কঙ্কালের হাইয়েস্ট ওজন কত হয় গুগলে সার্চ করবে তো, কিংবা কোনো ডাক্তার রিসার্চার যারা কঙ্কাল নিয়ে হাড় নিয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করো তো একটা কঙ্কালের ম্যাক্সিমাম ওজন কত হতে পারে। সেই ওজনটা এত বেশি যে তোমার ওজন বেশি দেখাচ্ছে, 2-4 কিলো ওজন তো একটা কঙ্কালের। তাই হাড়ের ওজন বেশি, এটা এটা নিজেকে ভুল সান্ত্বনা দেওয়া। তারপরে যে ওজনগুলো অ্যাকচুয়ালি বেশি হয় সেটা হচ্ছে শরীরের জলের ওজন। অনেক সময় শরীর জল ধরে রাখে, তুমি জল কম খেলেও শরীর জল ধরে রাখে, সেই জলের ওজনটা মেশিনে দেখায়। ওজন মেশিন আলাদা করে বলে না তো যে এটা জলের ওজন, ওজন মেশিন ওজন বেশি দেখাচ্ছে। তারপরে তোমার অর্গানগুলোর ওজন, হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, ব্রেন, ব্রেনেরও তো একটা ওজন আছে। এই সমস্ত জিনিসগুলোর আলাদা আলাদা ওজন আছে, এগুলো কিন্তু চর্বি না। তারপরে আরো দুটো জিনিস খুব বেশি ওজন ক্যারি করে। একটা হচ্ছে তুমি সারাদিন খাচ্ছ, খাওয়াটাতে ইনস্ট্যান্টলি খরচ হয়ে যাচ্ছে না, বা তুমি খেলে যতটুকু শরীরের নেওয়ার নিল, 1 ঘন্টার মধ্যে তুমি টয়লেট থেকে ওয়াশ করে বেরিয়ে এলে তোমার শরীর ভারী হয়ে গেল, সেটা তো হচ্ছে না।
খাবারটা তো পুরো প্রসেস দিয়ে যাচ্ছে, সেই ওজনটা তখন তোমার শরীর ক্যারি করছে। অনেকেই জিজ্ঞেস করে যে আমার সকালে একরকম ওজন দেখাচ্ছে, দুপুরবেলা আরেক রকম কেন ওজন দেখাচ্ছে? এই কারণে সেই ওজনটা দেখাচ্ছে। তুমি তো খাবারটা খাচ্ছ, জলটা খাচ্ছ, সেটা তো শরীরের মধ্যেই থাকছে। তুমি যখন সেই সমস্তগুলো নিয়ে উঠছো ওজন মেশিনে, ওজনটা বেশি দেখানোই তো স্বাভাবিক। ওজন তো কোনো হিসেবেই কম দেখাতে পারে না। পরের দিন কেন কমছে? কারণ সারা রাত তুমি খাচ্ছ না, তোমার টোটাল খাবারটা শরীর প্রসেস করে দিচ্ছে, পরের দিন সকালবেলা বার করে দিচ্ছে যেগুলো বাকি থাকছে, তাই গিয়ে পরের দিন ওজনটা কম দেখাচ্ছে। সেখানেও অনেকদিন ওজনটা বেশি দেখাতে পারে। কারণ তোমার যদি কনস্টিপেশন হয়, ওয়েস্ট গুলো শরীর থেকে পুরোটা না বেরিয়ে যায়, সেই ওয়েস্ট গুলোরও তো ওজন আছে, সেটা তো তোমার শরীরের ভেতরেই থাকছে। সেই ওজনটা তো আসলে তোমার চর্বির ওজন না, তুমি তো চর্বি কমিয়ে ওজনটা মেনটেন করতে চাইছো। তাই আজকে তোমার 2 কেজি ওজন বাড়লো না কালকে তোমার 1 কেজি ওজন কমে গেল, এই টেম্পোরারি ওয়েট লসটা না, হেলদি ওয়েট লসটা একটা লং টার্ম ব্যাপার। হতেই পারে কাল সকালে তোমার গাট ব্যাকটেরিয়া খুব খারাপ হয়ে গেছে, আজকে খুব বাজে খেয়েছো, তার জন্য তোমার কনস্টিপেশন হয়ে গেছে। হতে পারে তুমি আজকের অনেক কম জল খেয়েছো, তোমার শরীর জলটাকে ধরে রেখেছে, কালকে তোমার ওজন বেশি দেখাচ্ছে। এগুলো হচ্ছে একদম যেগুলো দেখতে পাওয়া যায় সেই জিনিসগুলো। তাছাড়াও তো হরমোন চেঞ্জ হয়, যখন মেটাবলিজম চেঞ্জ হয়ে যায়, সেটা একটা অন্য লেভেলে চলে যায়। তাই ওজন বেড়ে গেছে, বাবা আমার আজকে ওজন বেড়ে গেল, এটা ভাবা উচিত না। ভাবা উচিত যে কালকের আমি ঠিকঠাক সবকিছু মেনটেন করেছি কিনা, পরশুদিন আমি ঠিকঠাক সবকিছু মেনটেন করেছি কিনা, আমি একটা হেলদি লাইফ লিড করছি কিনা। এটা হচ্ছে পার্মানেন্ট নিজের সাথে কথা। আর টেম্পোরারি অল্প সময়ের জন্য নিজের সাথে কি কথা বলবে? ইস, কালকে সিঙ্গারাটা খেতে ইচ্ছে করেছিল, একটুখানি খেয়ে নিলাম, তার জন্য আজকে আমার ওজন বেড়ে গেল। তার মানে তুমি সুস্থ থাকতে চাও না, তোমার পারপাসটা সুস্থ থাকা না, তোমার পারপাসটা তাৎক্ষণিক ওজন কমানো। তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে তুমি ভাববে যে না, সিঙ্গারা তো আমার খাবার না, ওটা তো জাঙ্ক ফুড, ওটা তো আমি আমার শরীরকে দেবো না। নিজের সাথে কি কথা বলছো সেটা ভীষণ জরুরি। যতটুকু তুমি ফোকাস করছো ততটুকুতে তুমি রেজাল্ট পাবে না। যে জায়গাটা আমি ফোকাস করতে বলছি সেই জায়গাটায় ফোকাস করো, নিজের ভাবনাটাতে ফোকাস করো। তুমি যদি নিজেকে বলো যে আমি জাঙ্ক ফুড খাই না, আমি তেলে ভাজা জিনিস খাই না, আমি মিষ্টি খাই না, তুমি যদি রোজ এই কথাটা বারবার নিজেকে বলতে থাকো, এই খাবারগুলোর প্রতি তোমার আকর্ষণ একদম জিরো হয়ে যাবে। কারণ তুমি সবসময় তোমার ব্রেনকে এই কথাগুলো বলছো। কনসিয়াস থেকে যখনই এই স্টেটমেন্টটা সাবকনসিয়াসে চলে যাবে, অটোমেটিক্যালি তোমার ক্রেভিং বলে এই জিনিসটা থাকবেই না। কিন্তু তুমি কি বলছো? না, মিষ্টি খেতে ভীষণ ইচ্ছে করছিল তাই একটু খেয়ে ফেললাম, আমি মেনটেন করতে পারছি না আপনার ডায়েটটা। আমার ডায়েট আমি নিয়ে এসেছিলাম উপর থেকে, আবার নিয়ে যাব? এটা তোমার সুস্থ থাকার রাস্তা, তোমার সুস্থ থাকার মেনু কার্ড। কনভারসেশন তুমি নিজের সাথে যেরকম করবে, রেজাল্ট তুমি সেরকম পাবে। তুমি নিজেকে কি বলছো? আমি ননস্টপ নিজেকে বলি যে না, আমি জাঙ্ক ফুড খাই না, আমি মিষ্টি খাই না। যত বেশি দিন এটা বলতে থাকবো, কোনো না কোনোদিন ওটা আমার সাবকনসিয়াসে ঠিক ঢুকবে। আর যেদিন সাবকনসিয়াসে ঢুকবে সেদিন সারা পৃথিবীর কেউ আমাকে ওটা খাওয়াতে পারবে না। যতক্ষণ কনসিয়াসে আছে ততক্ষণই খাওয়াতে পারবে, ওটা একবার সাবকনসিয়াসে চলে গেলে আর কোনোদিন খাওয়াতে পারবে না। সেরকমই আমি একটা সুস্থ জীবন যাপন করার জন্য আমি কি চুজ করব, সেটা আমাকেই ডিসাইড করতে হবে। তাই প্রথম ওটা অন্যজনের না ভেবে নিজের ভাবাটা উচিত। টেম্পোরারি সলিউশন না, পার্মানেন্ট সলিউশন। সারা জীবনের জন্য সুস্থ থাকবে। শুধুমাত্র ওই একটু ওজন বেড়ে গেছে ওজন কমাবো না, সেটা করলে আলটিমেটলি কোনো রেজাল্ট হবে না। নেক্সট খুব গুরুত্বপূর্ণ যে কথাগুলো, সেগুলো হচ্ছে নর্মালি 1 থেকে 2 কিলো ওজন হেরফের হতে পারে। তার কারণ আগের গুলো বললাম, যে কোনো একটা কারণে 1 থেকে 2 কিলো ওজন এদিক ওদিক হতে পারে। ওজন বাড়ছে বা কমছে মানে রাতারাতি তোমার 1-2 কিলো চর্বি কমে যাচ্ছে না বা বেড়ে যাচ্ছে না। তার কারণ হচ্ছে 1 কিলো চর্বি কমতে 7,700 কিলো ক্যালোরি খরচ করতে হয়। 7,700 কিলো ক্যালোরি। অ্যাভারেজে বেশিরভাগ লোকেরই 1,000-1,200 কিলো ক্যালোরি কনজাম্পশন আছে খাবার ওয়েট লসে। তো 1,000-1,200 কিলো ক্যালোরি ওয়েট লসের কনজাম্পশন মানে রোজ খাবার খেতে হবে, মানে মোটামুটি 6 থেকে 7 দিনের খাবার। অতটা ক্যালোরি, অতটা এনার্জি এক্সট্রা খরচ হলে তোমার 1 কেজি চর্বি গলবে। তো এই যে রাতারাতি 1 কেজি বেড়ে গেল, 1 কেজি কমে গেল, এগুলো কোনোটাই চর্বি না,
এগুলোই বাকি জিনিসগুলো যেগুলো আগে বললাম। তাই ওজন বেড়ে গেল মানেই চর্বিটা বেড়ে গেল, আর ওজন কমে গেল মানেই চর্বিটা কমে গেল, এটা কখনোই না। সুস্থভাবে ওজন কমানোটা খুব ধীরে ধীরে হবে। বাকি ওই ফ্লাকচুয়েট করতে থাকে, ওগুলো অনেক কটা জিনিস ফ্লাকচুয়েট করে, তোমার ফ্যাট ফ্লাকচুয়েট করে না। রাতারাতি চর্বি জড়ও হয় না, রাতারাতি চর্বি খরচও হয় না। ওই আগের এক্সাম্পলটা দিয়েই বলছি যে তুমি যদি কোনোদিন নুন ছাড়া সারাদিন চলো, পরের দিন তোমার ওজন কম দেখাবে, কারণ বডি থেকে জল বেশি ছেড়ে দেবে। আবার কোনোদিন যদি বেশি নুন দিয়ে খাবার খাও, পরের দিন বেশি ওজন দেখাবে, প্রয়োজনের থেকে বেশি শরীর জলটা ধরে রাখবে। রাতারাতি ওজন চেঞ্জ হচ্ছে। এই জন্য অনেক সিনেমা আর্টিস্ট, তাদের যদি একটা স্পেশাল সিন থাকে বা ফটোশুট থাকে, তারা ওই নুন খাওয়াটা 2-4 দিনের জন্য বন্ধ করে দেয়, যাতে জলটা শরীর থেকে বেরিয়ে যায়, শরীরটা অনেকটা বেশি স্লিম লাগে। সেটা 2-3 দিনের জন্য, তার বেশি করলে সে আবার অসুস্থ হয়ে পড়বে। তার একটা পারপাস আছে, কিন্তু তোমার তো কোনো পারপাস নেই, তাই তুমি নর্মাল খাবার রোজ খাবে। কিন্তু হরমোন চেঞ্জ হচ্ছে, পিরিয়ড হচ্ছে, মেনোপজ হচ্ছে, হরমোন চেঞ্জের জন্য তোমার ওজন এদিক ওদিক হচ্ছে, সেটা অ্যাকচুয়াল চর্বির জন্য হচ্ছে না। তারপরে এটাও হতে পারে তুমি ব্যথা পেলে, তোমার কোষগুলোতে ইনফেকশন হয়ে গেল, ভাইরাল ফিভার হলো, অ্যান্টিবায়োটিক চলছে, এক্সারসাইজ করছে, হাতে পায়ে ব্যথা করছে, এগুলো বলে ইনফ্লেমেশন, ফুলে যায় কোষগুলো, তার জন্য তোমার ওজন বেশি হতে পারে। ইনফেকশন হলে ওজন বেশি হয়ে যায়, কারণ কোষগুলো ইনফেক্টেড হয়ে ফুলে ফুলে যাচ্ছে। তাই ওজন বেশিটা ডাজন্ট মিন তোমার চর্বি বেড়ে যাচ্ছে বডিতে। মাসেল কমে গেলেও ওজন লস হতে পারে। তুমি হয়তো খুব আনন্দ করছো যে আমার অনেক ওজন কমে গেছে, এদিকে দেখবে তোমার মাসেল কমে গেছে, তুমি আরো রুগ্ন হয়ে যাচ্ছ। মেনলি শরীরের ওজনটা কোন কোন ফ্যাক্টর গুলোর উপর এফেক্টেড হয়। বায়োলজিক্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, জিন ডিসাইড করে কোথায় কতটা চর্বি জড়ো হবে, কোন অর্গানটা কিরম কাজ করবে। কিছুটা জেনেটিক ফ্যাক্টর তো অবশ্যই আছে, 20-25%। তারপর হচ্ছে বয়স। একটা 20 বছরের মানুষের নর্মাল ওজন যা হবে, একটা 60 বছরের মানুষের তার থেকে 10 কেজি বেশি ওজনটা নর্মাল হবে। একটা 20 বছরের লোকের যদি 60 কিলো ওজন নর্মাল ওজন হয়, তাহলে একজন 60 বছরের ওই মানুষটাই যখন 60 বছর বয়স হবে, তখন তার 70 কিলো ওজনটা নর্মাল ওজন হবে। বয়স বাড়তে থাকলে নর্মাল ওয়েটটা বাড়তে থাকে। উল্টো দিক থেকে বয়স বাড়তে থাকলে মানুষের মধ্যে মাসেল লসটা বেশি হতে থাকে। তোমার মাসেল লস হচ্ছে অথচ ওজন বাড়ছে, তার মানে তো তোমার চর্বিটা বেড়ে যাচ্ছে। কিংবা ওজন একই আছে, তোমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে বয়স হতে হতে, কারণ তোমার যতটা মাসেল লস হচ্ছে ততটাই ফ্যাট গেইন হচ্ছে। তোমার যদি 5 কিলো মাংস পেশি কমে যায় বয়স হচ্ছে বলে, তুমি প্রোটিন খাচ্ছ না, ওয়েট নিয়ে এক্সারসাইজ করছো না, আমি সবাইকে বলি এই কারণে ওয়েট নিয়ে এক্সারসাইজ করবে, যাতে মাসেলটা স্ট্রং থাকে। এই নানা রকম ভুল লাইফস্টাইলের জন্য তোমার 5 কিলো মাংস পেশি কমে গেল, মাসেল মাস, সেই জায়গায় 5 কিলো চর্বি বেড়ে গেল। ভুল লাইফস্টাইল লিড করছো। রেজাল্টে কি দেখাচ্ছে? তোমার ওজন মেশিনে একই ওজন দেখাচ্ছে, কিন্তু তোমার হাত পা গুলো রোগা রোগা হয়ে যাচ্ছে, তোমার ভুঁড়িটা বড় হয়ে যাচ্ছে। সেটা কখনোই ঠিক লাইফস্টাইল না। আর অবভিয়াসলি হরমোন প্রবলেম, থাইরয়েড হরমোন, ইনসুলিন হরমোন, এস্ট্রোজেন হরমোন, কর্টিসল হরমোন, কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন, হাঙ্গার হরমোন, এই সমস্ত হরমোন গুলো, ব্লাড সুগার স্পাইক হরমোন, থাইরয়েড গ্ল্যান্ডটা কাজ করছে না, মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে, এইসব হরমোনাল প্রবলেমের জন্য বডি ওয়েট এদিক ওদিক হয়। এটা গেল বায়োলজিক্যাল ফ্যাক্টর। এবারে আসছে লাইফস্টাইল ফ্যাক্টর। ঘুম কম হওয়া, ঘুম কম হলেই হরমোন প্রবলেম হবে এবং তোমার পেটে অনেক বেশি চর্বি জমবে। নেক্সট দিন যেদিন কম ঘুমাচ্ছ, তার পরের দিন তুমি 20-30% বেশি খাবে, তোমার বেশি খিদে পাবে, তাতেও ইনডাইরেক্টলি তোমার ফ্যাট বেশি হবে। নেক্সট, তোমার স্ট্রেস লেভেল বেশি হলে কর্টিসল বেশি বাড়বে, কর্টিসল বাড়বে মানে বেলি ফ্যাট বেশি হবে। এই কারণে দেখবে অধিকাংশ ছেলেদের বেলি ফ্যাট বেশি হয়, মেয়েদের সেই তুলনায় কম হয়। কারণ মুখে বলে না ঠিকই, কিন্তু মেয়েদের থেকে ছেলেদের স্ট্রেস লেভেল অনেক বেশি থাকে, কারণ তাদের কাঁধে অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়। মেয়েদের একটা রোগা রোগা এত বড় ভুঁড়ি বেরিয়ে আছে, এটা খুব কম দেখতে পাবে, ছেলেদেরই ম্যাক্সিমাম দেখা যায়। এই বেলি ফ্যাটটা হচ্ছে ওই স্ট্রেস হরমোন বেশি বেরোয় বলে হয়। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করা। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে জিমে যাওয়া না। অনেকেই মনে করে যে আমি জিমে যাই, আমি খুব হেলদি লাইফস্টাইল লিড করছি। না, তুমি সকালে বা রাত্রিবেলা 8 ঘন্টা জিমে গেলে, তারপরে সারাদিন বসে রইলে কোনো লাভ নেই। তার থেকে তুমি সারাদিন কাজকর্মের মধ্যে থাকো, তোমার মুভমেন্টস এর মধ্যে থাকো,
একটু পর পর হাঁটাচলা করো, একটা জায়গায় বেশিক্ষণ বসে না থেকে 0.5 ঘন্টা পর উঠে দাঁড়াও, গার্ডেনিং করো, ঘর পরিষ্কার করো। ফিজিক্যাল মুভমেন্টসটা অনেক বেশি ক্যালোরি বার্ন করে। একবার 30 মিনিটের জন্য সারাদিনে জিম করলে সেই ক্যালোরি বার্নটা হয় না, যেটাকে বলা হয় NEAT, নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটি থার্মোজেনিসিস। মানে এক্সারসাইজ ছাড়া তোমার সারাদিনের যে বডি মুভমেন্ট হচ্ছে তাতে অনেক বেশি ক্যালোরি বার্ন হচ্ছে। তাই যারা 30 মিনিট বা 1 ঘন্টা এক্সারসাইজ করো, বাকি সারাদিন কোনো কাজ করো না, অ্যাকচুয়ালি তারা নিজের ক্ষতি করছো। উল্টো দিক থেকে যারা আলাদা করে এক্সারসাইজ করে না কিন্তু সারাদিন মুভমেন্টস এর মধ্যে থাকে, হাঁটছে, দৌড়াচ্ছে, কাজ করছে, উঠছে, বসছে, সিঁড়ি দিয়ে উঠছে, তারা অনেক বেশি ক্যালোরি বার্ন করে। নেক্সট হচ্ছে ডায়েটারি ফ্যাক্টর, খাদ্য অভ্যাস। একটু আগেই যেটা বলছিলাম, তুমি কি খাচ্ছ তার থেকেও বেশি জরুরি তোমার শরীরটা কোন খাবারটাকে নিচ্ছে। তোমার শরীরটা যদি নেওয়ার জন্য রেডি না থাকে, তুমি যতই পুষ্টিকর খাবার খাও, যতই দামি দামি খাবার খাও, যতই নিয়ম মেনে খাবার খাও, কোনো লাভ হবে না। বেশিরভাগ হয় সুগার পেশেন্টদের এরকম হয়, অনেক ওষুধ দেওয়া হয়, মেটফরমিনই তার মধ্যে একটা ওষুধ, যেটা খাবার অ্যাবজর্পশনটা একটু স্লো করে দেয়, কমিয়ে দেয়, যাতে সুগার স্পাইকটা কম হয়। এই মেটফরমিন যারা খায় বেশিরভাগ লোকের একটা পটির সমস্যা হয়, লুজ মোশন মাঝে মাঝেই হতে থাকে, কারণ ওই ওষুধটার ওটাই কাজ। ইম্পর্টেন্ট তুমি কি খাচ্ছ তার থেকে অনেক বেশি তোমার বডিটা কতটা স্ট্রেস ফ্রি, কতটা হেলদি আছে যে সেই খাবারটার থেকে নিউট্রিশনটা নিতে পারছে। সেটাও তোমার সাইকোলজিক্যাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তুমি যদি স্ট্রেস থাকো, তোমার শরীর পুষ্টিটা নিতে পারবে না। সারাদিন কি খাবো কি খাবো না, এটা খাচ্ছি ওটা খাচ্ছি করে মাথার মধ্যে এক গাদা আবর্জনা, কোনো লাভ হবে না। তোমার বডিটাকে রেডি করতে হবে, তোমার মাইন্ডটাকে রেডি করতে হবে, ওই দুটোকে পরিষ্কার করতে হবে, যাতে যে খাবারটা খাবে সেই খাবারের পুষ্টিটা শরীরটা ঠিক করে নিতে পারে। তারপরে একটা বড় ভুল, একটা বড় আমাদের ফুড কারেকশনের পার্ট থাকে, সেটা হচ্ছে প্রোটিন। আমি জানি না এত প্রোটিনের কি অ্যালার্জি মানুষের। প্রোটিন যত কম খাবে তত তুমি অসুস্থ হবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তত তোমার তাড়াতাড়ি মুখে স্কিন চামড়া লুজ হয়ে যাবে, তত চুল নষ্ট হয়ে যাবে। কারণ এই প্রত্যেকটা জিনিস প্রোটিন দরকার ভাই, প্রত্যেকটা জিনিসের জন্য, মাসেল গুলোর জন্য প্রোটিন দরকার হয়। তুমি যত ভালো প্রোটিন খাবে, আর প্রোটিন কখনো বেশি খাওয়া হয় না, কারণ মিনিমাম রিকোয়ারমেন্টই হচ্ছে তো 0.8 পার 1 কেজি বডি ওয়েটে 0.8 গ্রাম প্রোটিন হচ্ছে মিনিমাম দরকার, ম্যাক্সিমাম তো 4 4.5। তাই কোনোদিনই প্রোটিন বেশি খেয়েছো এই শব্দটা এক্সিস্ট করে না, অন্তত আমাদের দেশে তো করেই না। কখনোই যতই তুমি খাও না কেন প্রোটিন বেশি খেয়েছো হতে পারে না। বেশি যেটা হয় সেটা হচ্ছে প্রোটিনটাতেও তো একটা ক্যালোরি আছে। তুমি প্রোটিন খেতে গিয়ে যদি বেশি ক্যালোরি খেয়ে নাও, বেশি ক্যালোরির জন্য তোমার তখন ওজনটা কমবে না। এখানে যাদের ওজন মেনটেন করবে বা যারা ওজন বাড়াবে তাদের এই সুবিধাটা আছে, ক্যালোরি কাউন্ট করতে হবে না। কিন্তু যাদের ওজনটা কমাবে, সে শুধু প্রোটিনটা বেশি খাবো ভাবলেই তো হবে না, ওই প্রোটিন থেকে তার কতটা ক্যালোরি ঢুকছে, সেই ক্যালোরিটা বেশি হয়ে যাচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। তাই জন্য অনেক বেশি ক্যালকুলেট করে আমাদেরকে ওই খাবারগুলো ডিজাইন করে দিতে হয়। যারা যারা আমাদের ডিজাইন করা খাবারের উপর আমরা নিজে ডিজাইন করতে চাও, কনগ্রাচুলেশন, তোমার দায়িত্ব, কারণ এই ডিজাইন করাটা বেশ কঠিন। নেক্সট, ফাইবার আর গাট হেলথ। ফাইবার প্রচুর জন আছো শুধু শশা খাও, শশাটা কোন সবজির মধ্যে পড়ে আমি জানি না, শশাটা না ফল না সবজি, বলতে পারো ওটা সলিড জল, সেরম কোনোটাই ওর মধ্যে বেশি থাকে না। তাই শুধু শশা খেয়ে রোগা হবো এই ভাবনাটা ছুঁড়ে ফেলে দাও বাইরে। সব রকম সিজনাল সবজি খাবে, যত কম রান্না করবে, মশলা দিয়ে ঘাটবে, যত কম তত ভালো। এই সবজির থেকে ফাইবার পাওয়া যায়। রোজ একটা ধরনের শাক খেতে পারো, কোনো না কোনো শাক রোজ খেতে পারো সবজির মধ্যে। ফাইবারটা যত বেশি তোমার শরীরে যাবে তত গাট ব্যাকটেরিয়া গুলো ভালো খাবার খাবে। ফাইবারটা ওই গুড গাট ব্যাকটেরিয়ার খাবার। তাই লাইফস্টাইল ফ্যাক্টরের মধ্যে তুমি কতটা সবজি খাচ্ছ এটাও ম্যাটার করে। শুধু শশা খেয়ে নিলাম কোনো লাভ নেই, শশাটাকে সবজি হিসেবে ধরাই হয় না, শশাটাকে ইনফ্যাক্ট কিছু হিসেবেই ধরা হয় না, ওটা শুধু জল খেয়ে পেট ভরানোর মতো। তাই ওই ভুলটা করো না। এবারে হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বলে মনে করি, ইমোশনাল ইটিং। বোর হয়ে যাচ্ছি, ভালো লাগছে না, একটু কিছু খাই, মন খারাপ হয়েছে একটু কিছু খাই, রাগ হয়েছে খুব খিদে পাচ্ছে একটু কিছু খাই, আজকে খুব দুঃখ হচ্ছে, পুরোনো জিনিস মনে পড়ছে, আজকে একটু কিছু খাই, অন্যরা সবাই নেমন্তন্ন খেতে গেছে আমি যেতে পারিনি কাজের জন্য, তাই আজকে আমি একটু কিছু খাই। 25শে ডিসেম্বর কেক খেতেই হবে, 1 জানুয়ারি
মানে 25শে ডিসেম্বর ফ্রুটস কেক, 1 জানুয়ারি ওই ক্রিম কেক, পিঠে পুলি, চৈত্র সংক্রান্তি পিঠে পুলি, মানে চৈত্র নয় যে জানুয়ারিতে কিছু হয়, মকর সংক্রান্তি, চৈত্র নয় যে জানুয়ারিতে কিছু হয়, মকর সংক্রান্তি, পিঠে পুলি খেতেই হবে। এই খেতেই হবেটা কি কেউ বলে দিয়েছে? সাইকোলজিক্যাল ক্রেভিং, যে না আমি এটা খাই তাই খাবো। আমি আগের বছর অব্দি ক্রিসমাসে একটা ফ্রুট কেক একটা বেশ সুন্দর ব্যাগে করে দেয় মিও আমরেতে, ওই ফ্রুট কেকটা প্রত্যেকবার কিনতাম আমি বহু বছর ধরে। ওই একটাই ফ্রুট কেক একদিনই 25শে ডিসেম্বর কিনতাম, আগের বারও কিনেছিলাম। আগের বার আমি একটা স্লাইস খেয়েছিলাম, আমার এত খারাপ লেগেছিল, পুরো কেকটাই আমি আমার যে বাড়িতে হেল্প করে তাকে দিয়ে দিয়েছিলাম। এবারে আমি একটাও কেক কিনিও নি, খাইও নি, কারণ আমি আমার ব্রেনকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি যে আমি জাঙ্ক ফুড খাই না, আমি কেক, মিষ্টি, পিঠে, জয়নগরের মোয়া, গুড় এগুলো খাই না। এবং ট্রাস্ট মি, আমার একবারও খাওয়ার কথা ইচ্ছেও হয়নি, ক্রেভিংও হয়নি। মানে আমি যদি ইমাজিন করি জয়নগরের মোয়াটা, আই ডোন্ট ফিল লাইক। তো আমি আমার মাথাকে বোঝা, আমি আমার সাবকনসিয়াসে এই ডেটাটা ঢোকাচ্ছি যে আমি এগুলো খাই না। আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়া বহু বছর হয়েছে বন্ধ করে দিয়েছি, আইসক্রিম খাওয়া হ্যাঁ অলমোস্ট 6 মাসের উপর হয়ে গেল আমি বন্ধ করে দিয়েছি। আর আমার কাছে যেহেতু সব রিসোর্সেস খুব ইজিলি অ্যাভেলেবেল, আমি যখন যেটা খাই প্রচুর খাই, প্রচুর মানে রোজ অর্ডার করছি, রোজ অর্ডার করছি, এই অবস্থা। এই বছরে যেন আমি আমার হ্যাবিট একটা চেঞ্জ করছি যে আমি একসাথে অনেক কিছু অর্ডার করব না, জাস্ট একটা জিনিস দরকার হলে একটা জিনিসই অর্ডার করব। আমার র্যান্ডামলি অনেক কিছু অর্ডার করার অভ্যেস আছে। এই লোকটা আমার বাড়িতে দিতে আসবে, কষ্ট করে একটা জিনিস দিতে আসবে, অনেক কটা জিনিস দিতে এলে তাও ভালো লাগবে। এটা আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, আমি নিজেকে এই প্রবলেমটা থেকে বার করেছি যে না, ও একটা জিনিস দিতে আসবে, একটা জিনিস যদি অ্যাপে বলছে যে হ্যাঁ দেওয়া যাবে, তাহলে একটা জিনিসই ও দেবে। এইভাবে নিজের ব্রেনটাকে প্রোগ্রাম করতে হয়। সবসময় থালার দিকে তাকিয়ে, গ্লাসের দিকে তাকিয়ে কিছু হবে না আলটিমেটলি। ইমোশনাল ইটিং, এটা পুরোটাই তুমিই পারো রেগুলেট করতে। ডায়েট মেন্টালিটি, রেস্ট্রিক্ট বেন সাইকেল, যেটা বললাম প্রথমত, তো এটা যতক্ষণ আমার ডায়েট থাকবে ততক্ষণ তোমার কোনো উপকার হবে না, কারণ আমার ডায়েটটা তুমি ফলো করলে তোমার কি করে উপকার হবে? শ্বশুর বাড়িতে যেরকম যতক্ষণ ওটা আমার বউয়ের মা বা আমার বরের মা থাকবে ততক্ষণ ওটা আমার মা হবে না, বা আমার এই ফিলিংসটাই জন্মাবে না। সেরকমই তোমার সুস্থ থাকার জন্যে তুমি বাজে খাবার খাবে না। যে খাবারটাতে শুধুমাত্র ক্যালোরি আছে, কোনো নিউট্রিশন নেই, সেই খাবারটা তোমার শরীরে দিয়ে কি হবে? শরীরটা তো ওটার থেকে কিছু পাবে না, কারণ ওটার মধ্যে তো কোনো নিউট্রিশন নেই। তাহলে তুমি কেন ওটা নিজের শরীরকে দেবে? তুমি যদি শুধুমাত্র তোমার কথাই ভাবো, নিঃস্বার্থভাবে তোমার কথাই ভাবো, তাহলেই দেখবে অটোমেটিক্যালি তোমার এই ইমোশনাল প্রবলেম গুলো ঠিক হয়ে যাবে। ক্রেভিংটা তো পুরোপুরি ইমোশনাল। ইমোশনাল ইটিং থেকে বেরোবার জন্য নিজের ইমোশনের সাথে কথা বলতে হবে। তোমার ভালোটা তোমাকেই ইনফর্ম করতে হবে সাবকনশিয়াসকে। আমাদের কনসিয়াস মাইন্ডের লজিক আছে, এটা করা উচিত বা ওটা করা উচিত না। সাবকনশিয়াস মাইন্ডের কোনো লজিক নেই, সাবকনশিয়াস মাইন্ডের চোখ, কান, মুখ কিচ্ছু নেই। যেটা ঢুকে যাবে একবার, সেটা অটোমেটিক্যালি চলতে থাকবে, তোমাকে আর ঘুরেও দেখতে হবে না সেটাই। কথা হচ্ছে তুমি ওর ভেতরে কি ঢোকাবে, ভালো জিনিস ঢোকাবে, নিজের উপকারের জিনিস ঢোকাবে, না নিজের ক্ষতির জিনিস ঢোকাবে। যা ঢোকাবে তোমার লাইফটা ঠিক সেরকমই হবে। নেক্সট, এই যে আমি এতক্ষণ যেটা বলছিলাম, বডি ওয়েট ইজ কন্ট্রোলড বাই দ্য ব্রেন, হরমোন, গাট অ্যাক্সেস, নট উইল পাওয়ার অ্যালোন। ইচ্ছে হচ্ছিল, আমার ইচ্ছেটাকে আমি আটকাতে পারি না, অ্যাকচুয়ালি সেটা না। তোমার ব্রেন থেকে ওটা রেগুলেট হয়, তোমার ব্রেন কি কথা বলছে, তার থেকে হরমোন কিভাবে কাজ করছে, আর তুমি যেটা খাচ্ছ সেটা তোমার গাটে গিয়ে গাটটা কিভাবে ফাংশন করছে। গাটের মধ্যে যখনই ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাবে, তখন তোমার মিষ্টি খাবার, জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে প্রচন্ড বেড়ে যাবে। তো তোমার লাইফের চাবিকাঠিটা তোমার হাতে, তুমি কি করবে। আমি কেন এগুলো করছি, রেস্ট্রিকশন গুলো? কারণ আমি চাই আমার কোনো অসুখ যাতে না হয়, আমি যাতে ওষুধ খেয়ে, ডাক্তার দেখিয়ে, টেস্ট করে, ওষুধ ডাক্তার তো আমার পরে, ডাক্তার দেখানোর পর যে টেস্টটা করতে হবে, ওই পেনটা দিয়েও আমি যেতে চাই না। তাই জন্য আমি এগুলো করছি। একটা পারপাস থাকবে তো ভালো থাকার কারণটা। আমি অসুস্থ হয়ে ওই সাফারিংটা, আমাদেরকে দেখবে না দেখবে, টাকা খরচ হবে, ওগুলো অনেক পরে আসে। আগে তো এই সাফারিংটা আসে, ওই যে রক্ত নেবে, ব্লাড টেস্ট করবে ইঞ্জেকশন দিয়ে। না বাবা, তার থেকে আমি ঠিকঠাক থাকবো, আমার কাছে অনেক ভালো সেটা।
তোমার রিজনটা তোমাকে ঠিক করতে হবে যে তুমি কেন সুস্থ থাকবে, কেন তুমি তোমার সাবকনসিয়াসকে গুড হ্যাবিট ঢোকাবে, সেটা তোমাকে ঠিক করতে হবে। আর আবার বলছি, অনেকে খুব গর্ব করে বলে আমি চেষ্টা করছি কিন্তু পারলাম না। এটা মিথ্যে কথা। আমি চেষ্টা করছি, আমি যদি না পারি তাহলে কে পারবে? আমার ভালোর জন্য আমি চেষ্টা করছি, আমি পারছি না। আবার অনেকে এটাও আছে, অসুখটাকে ভয় পাই কিন্তু সুস্থতার জন্য কাজ করি না। এই দুটো কি মেলে? আমি যদি অসুস্থতাকে ভয় পাই তাহলে অসুস্থ হওয়ার জিনিসগুলো আমি কোনোদিনই করব না। সেগুলো করার সময় মনে হয় না যে আমি অসুস্থতাকে ভয় পাই। কেন গোলমেলে সেন্টেন্সটা হয়ে গেল? নিজের সাথে গোলমেলে সেন্টেন্স বললে আর লোকের সাথে কি করবে? নেক্সট, ক্যালকুলেট ইউর আইডিয়াল বডি ওয়েট। এই ক্যালকুলেশনটা আজকাল আর হাতে করতে হয় না, অনলাইনে গুগলে গিয়ে বডি ওয়েট ক্যালকুলেটর দিলে বেরিয়ে যায়। আইডিয়াল বডি ওয়েট এর রেঞ্জ আছে, এতর থেকে এতর মধ্যে মোটামুটি থাকলে বডি ওয়েটটাই যেহেতু সবকিছু ডিসাইড করে না, তাও ধরে নেওয়া হয় একটা আইডিয়াল বডি ওয়েট থাকা দরকার। সেটা মেয়েদের ক্ষেত্রে বেস ওয়েট হচ্ছে, তোমার যদি 5 ফিট হাইট হয় তাহলে 45 কেজি বডি ওয়েট হওয়া উচিত। তারপরে যত ইঞ্চি বাড়বে, 1 ইঞ্চি বাড়লে 2.5 কেজি করে বডি ওয়েট অ্যাড হতে থাকবে। 5 ফুট হাইটে 45 কেজি বডি ওয়েট, 5 ফুট 1 ইঞ্চি হলে 45 প্লাস 2.5 বা 2 কেজিস, হিসেব করতে সুবিধা হলে 2 কেজিস, মানে 5 ফুট 1 ইঞ্চি যদি তোমার হাইট হয় তাহলে আইডিয়াল ওয়েট হবে 47 কেজি। 5 ফুট 2 ইঞ্চি যদি হাইট হয় তাহলে 49 কেজি, 2 কেজি করে বাড়ছি। এটা মেয়েদের। আর ছেলেদের ক্ষেত্রে 5 ফুট হাইটে 50 কেজি আইডিয়াল বডি ওয়েট, কারণ ছেলেদের মাংস পেশিটা বেশি থাকে। ছেলেদের 5 ফুটে 50 কেজি প্লাস ওই 2.5 থেকে 3 কেজি, 2.5 কেজি করে ধরো ছেলেদের ক্ষেত্রে। প্রতি 1 ইঞ্চি বাড়লে 2.5 কেজি করে তার সাথে অ্যাড হবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আইডিয়াল ওয়েটের। আমাদের তো একটা টার্গেট থাকতে হবে, না হলে তো আমরা পৌঁছাতে পারবো না। তাই এই আইডিয়াল ওয়েটটা হচ্ছে একটা টার্গেট। নেক্সট, বিএমআই ক্যালকুলেটর। বিএমআই ক্যালকুলেটরটাও এখন অনলাইনে পাওয়া যায়, নিজেকে ক্যালকুলেট করতে হয় না। আদারওয়াইজ বিএমআই হচ্ছে ওয়েটকে হাইট ইন্টু মাল্টিপ্লাই বাই 2 দিয়ে ক্যালকুলেট করতে হয়। ওই অঙ্কটা করার কোনো দরকার নেই। বিএমআই অনলাইনে বিএমআই ক্যালকুলেটর সার্চ করবে, বিএমআই পাবে, ওখানে নিজের হাইট আর ওয়েট দেবে, কত বিএমআই আছে বেরিয়ে যাবে। 18.5 এর নিচে হলে আন্ডারওয়েট, ওজন নর্মালের থেকে কম আছে। 18.5 থেকে 22.9 হলে নর্মাল বিএমআই। 23 থেকে 24.9 হলে ওভারওয়েট, মানে ওজনটা কিছুটা বেশি আছে। আর 25 এর ওপরে হলে প্রচুর ওজন বেশি। এটা স্ট্যান্ডার্ড বিএমআই ক্যালকুলেশনে বলে। কিন্তু বিএমআই এরও তো একটা লিমিটেশন আছে। এগুলো কোনোটাই তো পুরোটা ঠিক, এটা ঠিক থাকলেই ঠিক, ওরকম ব্যাপারটা নেই। লিমিটেশনস গুলো কি আছে? এই বিএমআই ক্যালকুলেটরে কোথাও বলে না তোমার মাসেলের কত পার্সেন্ট আছে আর তোমার ফ্যাট কত পার্সেন্ট আছে। এটা একটা লিমিটেশন। পুরো ওয়েটটার উপরে বিএমআইটা ক্যালকুলেট হয়। দ্বিতীয় লিমিটেশন হচ্ছে কোথায় কতটা ফ্যাট পার্সেন্টেজ বেশি আছে সেটা বলে না। কারোর পেটে ফ্যাট বেশি থাকে, কারোর হাতে পায়ে ফ্যাট বেশি থাকে, কারোর কোমরে থাইয়ে ফ্যাট বেশি থাকে। বিএমআইতে সেটাও বোঝা যায় না। বিএমআইতে ফ্যাট মাসেল এই দুটোর পার্থক্য যেরকম ধরা যায় না, বিএমআইতে কোথায় কত বেশি ফ্যাট আছে সেটাও ধরা যায় না। আর বিএমআইতে আরেকটা জিনিস দেখা যায় না, সেটা হচ্ছে বয়স্ক মানুষদের আর যারা স্পোর্টস পার্সন অ্যাথলেটস তাদেরটাও ধরা যায় না। কারণ স্পোর্টস পার্সনদের, আমি একটা স্পোর্টস একাডেমিতে ওই নিউট্রিশনিস্ট হিসেবে জয়েন করেছিলাম একবার, জয়েন না ফ্রিল্যান্সিং করেছিলাম। ওটা একটা স্কুল, মানে ফুটবল শেখার স্কুল। ওখানে বাচ্চারা থাকে ইন্ডিয়ার নানা রকম স্টেট থেকে এসে, ওই 16 বছরের নিচে বাচ্চাগুলো, তাদের মাসেল পার্সেন্টেজ হিউজ। আমাদের হিসেবে ক্যালকুলেট করলে সবকটাই আন্ডারওয়েট, কিন্তু সবকটার হিউজ মাসেল পার্সেন্টেজ। স্পোর্টসম্যানদের প্যারামিটার আলাদা থাকে, তাদের মাসেল ফ্যাটের রেশিও আলাদা থাকে, তাদের কি খাওয়ানো হবে না হবে, কি করবে, কখন এক্সারসাইজ করবে, এগুলো সব আমি অ্যাজ এ গেস্ট অ্যাডভাইস দিতে যেতাম। তো প্রায় 100 থেকে 120টা বাচ্চা ছিল ওখানে, প্রত্যেকেরই হিউজ মাসেল পার্সেন্টেজ। তাই অ্যাথলেটস বা স্পোর্টস পার্সনদেরও এই বিএমআইটা ঠিক ধরতে পারে না অ্যাকচুয়ালি তাদের কি আছে। বিএমআইটা জাস্ট একটা স্ক্রিনিং টুল,
যে ঠিক আছে এই বিএমআইটা আছে, মানে মোটামুটি ওয়েটটা ঠিকের মধ্যে আছে বা বেশি আছে কম আছে, এইটুকুই দেখা যায়। এর থেকে বেশি কিছু বিএমআই থেকে পাওয়া যায় না। অনেকেই বলে আমার বিএমআইটা এই আছে, কিছু যায় আসে না তাতে বিএমআই কি আছে। নেক্সট, বডি কম্পোজিশন। এই জায়গাটাতে রিয়েল গেম চেঞ্জ হয়। বডি কম্পোজিশন, যারা বডি স্ক্যান মেশিন আছে যাদের, তারা এই প্যারামিটার গুলো জানে। পরের অন্য সেশনেও এগুলো বলবো। সেটা ফ্যাট কতটা আছে, মাসেল কতটা আছে, অর্গান কতটা আছে, হাড়ের ওজন কতটা, জল কতটা, সব আলাদা আলাদা করে সেগুলো দেখা যায়। মেয়েদের এসেনশিয়াল ফ্যাট শরীরে থাকা উচিত 10-15%, মানে ওইটুকু ফ্যাট তার শরীরে থাকতেই হবে। ফ্যাটেরও তো অনেক কাজ থাকে, সেই কাজগুলো ঠিকঠাক করার জন্য। ছেলেদের সেখানে এসেনশিয়াল ফ্যাট থাকতে হবে 2-5%। খুব কম ছেলেদের ফ্যাট দরকার হয়। মেয়েদের ছেলেদের থেকে 10% ফ্যাট বডিতে বেশি থাকতে হয়। হেলদি ফ্যাট মানে তুমি একদম হেলদি, তোমার বডি প্যারামিটারটা আছে, তাহলে তোমার 20-30% ফ্যাট থাকবে একটা মেয়ের। একটা ছেলে সেখানে 10-20%, 10%-এর ডিফারেন্স থাকে। আর তুমি রিস্কে চলে যাচ্ছ, একটা মেয়ের যদি 32%-এর ওপরে বডি ফ্যাট থাকে, তাহলে সেটা রিস্ক হয়ে যাচ্ছে, অনেক এক্সট্রা ফ্যাট হয়ে যাচ্ছে তার অর্গানের চারিপাশে। ছেলেদের দুটো ভাগ আছে সেখানে। ওভার ফ্যাট 21-24 হচ্ছে ওভার ফ্যাট, তখন ও রিস্কে যায়নি। আর 25-এর উপরে হয়ে গেলে একটা ছেলের বডি ফ্যাট রিস্কে চলে যাচ্ছে। অলওয়েজ বডি ফ্যাটটা কনসার্ন করে, বডি ওয়েটের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বডি ফ্যাটটা। কারণ বডি ফ্যাটটাই তুমি কতটা সুস্থ আছো বা অসুস্থ আছো সেটা ডিসাইড করে। নেক্সট, মাসল সবসময় বেশি ক্যালোরি খরচ করে, ফ্যাট সেল অনেক কম ক্যালোরি খরচ করে। তাই তোমার শরীরে যদি মাসেল পার্সেন্টেজ বেশি থাকে, তোমার মেটাবলিজম বেশি হবে। উল্টো দিকে মাসেল বেশি থাকলে তোমার সুগার স্পাইকও কম হবে, ইনসুলিন সেন্সিটিভিটিটা অনেক ভালো থাকবে। আর ফ্যাট বেশি থাকলে ইনসুলিন সেন্সিটিভিটি খারাপ থাকবে, অনেক বেশি সুগার স্পাইক হবে, ডায়াবেটিস হবে বেশি। ফ্যাটটা অনেক অসুখকে ইনভাইট করে। ফ্যাট সেল বেশি থাকলে ফ্যাট সেলের মধ্যে অনেক বেশি টক্সিনস থাকে, অনেক বেশি ডিজিজ আসে। কমন সিনারিও কি, একই ওজন দুজনের, একজনের ফ্যাট বেশি আরেকজনের মাসেল বেশি। যার ফ্যাট বেশি তাকে অনেক মোটা লাগবে, আর যার মাসেল বেশি তাকে অনেক ছিপছিপে রোগা লাগবে। দুজনের একই ওজন। তাই শুধু ওজন দেখলে হবে না, ইঞ্চেসটাও দেখতে হবে, তোমার কতটা ইঞ্চেস কমছে। ওজন একই আছে, ইঞ্চেস লস হচ্ছে, তোমার জামা কাপড় লুজ হচ্ছে, তার মানে তোমার ফ্যাট সেল কমছে, মাসেল মাসটা বাড়ছে, মাসেল মাসের ডেনসিটিটা বাড়ছে। তাই ওজন একই থাকলেও এটা হেলদি ফ্যাট লস হচ্ছে, ওয়েট লস তো হচ্ছে না, ওয়েটটা একই থাকছে, হেলদি ফ্যাট লস হচ্ছে। ওজন মানে চর্বি এক্স্যাক্টলি মাপার অনেকগুলো টেস্ট আছে, ওটা ডেক্সার স্ক্যানটা পুরো বডি ফ্যাটটা ভিসারাল ফ্যাটটা এক্স্যাক্টলি স্ক্যান করে। আরো বায়োমেট্রিক টেস্ট আছে, ভিসারাল ফ্যাটটা কতটা, আর বডি স্ক্যান মেশিন গুলো আছে, সেই মেশিন গুলো থেকেও বোঝা যায় কতটা ফ্যাট আছে। তো নানা রকম ভাবে তোমার কতটা ফ্যাট বেশি আছে সেটা এখন বুঝতে পারা যায়। নেক্সট হচ্ছে এই এক্সেস বডি ওয়েট, মেনলি এক্সেস ফ্যাট থাকলে কি কি ধরনের অসুখের রিস্ক বেড়ে যায়। প্রথমবারে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, পিসিওএস পিরিয়ডের সমস্যা, ফ্যাটি লিভার, হাইপার টেনশন, হার্ট ডিজিজ, আর্থারাইটিস, জয়েন্ট পেন, স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া মানে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে ঠিক করে অক্সিজেন যায় না, দম বন্ধ হয়ে যায়, তখন মেশিন নিয়ে ঘুমাতে হয়। আর হরমোন ইমব্যালেন্স। এই সমস্ত অসুখগুলো হচ্ছে তোমার এক্সেস ওজন, মেনলি এক্সেস বডি ফ্যাটের জন্য হয়। ভিসারাল ফ্যাট, ভিসারাল ফ্যাটটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক ফ্যাট। এক্সেস বডি ফ্যাট তোমার রিস্কটা অনেক বাড়িয়ে দিচ্ছে, তোমার কোষগুলোতে ইনফ্লেমেশন হয়ে যাচ্ছে, কেমিক্যালস ওখানে টক্সিনস ডিপোজিট হচ্ছে, তোমার লিভারে বেশি ফ্যাট জড়ো হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। ইনসুলিন যতই বেরোক না কেন তোমার রক্তের থেকে চিনিটা ওই সেলের মধ্যে ঢুকতে পারছে না, আর অনেক তাড়াতাড়ি তোমাকে বয়স্ক দেখতে লাগছে, চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ভিসারাল ফ্যাটের পেটের মাপটা নিলে বুঝতে পারবে। মেয়েদের 80 সেন্টিমিটার হচ্ছে রিস্কটা বাড়ছে, আর 88 মানে হাই রিস্কে চলে যাচ্ছে।
80 সেন্টিমিটারের নিচে সবসময় এই ডায়ামিটারটা রাখতে হবে। আর ছেলেদের সেখানে 90 নিচে রাখতে হবে। 102 হয়ে গেলেই হাই রিস্ক হয়ে যাচ্ছে, 90 থেকে রিস্কটা বাড়তে থাকছে। এটা হচ্ছে আজকে বডি ফ্যাটটা বললাম। পরের দিন বলবো TDEE, টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার।